মিঠামোহন নামক এক বিলাসবহুল কলোনিতে প্রিয়া, তার স্বামী লতিফ মিয়া ও তার শাশুড়ি রেখা বেগম বাস করত। প্রিয়া ও লতিফ মিয়ার বিয়ের প্রায় 3 বছর হয়েছে, আর তাদের সংসার ছিল একেবারে সাজানো গুছানো পরিপাটি। স্বামী ও শাশুড়িকে নিয়ে প্রিয়ার বেশ ভালোই দিন কাটছিল। এর মাঝেই হঠাৎ প্রিয়া বুঝতে পারল যে সে প্রেগনেন্ট। তাই সে সকাল সকাল তার স্বামীকে জানালো তার প্রেগনেন্সির কথা। তখন তার স্বামী তাকে বলল, আরে প্রিয়া, তুমি কি বলছো? তুমি মা হতে চলেছো? এটা তো ভীষণ খুশির সংবাদ। আমি তো আজ মনে হচ্ছে খুশিতে আত্মহারা হয়ে যাব। আরে শোনো শোনো প্রিয়া, এটা হচ্ছে আমাদের প্রথম সন্তান। আর এই সময় তোমাকে অবশ্যই সাবধানতার সাথে থাকতে হবে। অনেক অনেক বেশি পুষ্টিকর খাবার খেতে হবে। আমার সন্তান যেন সুস্থ সবল হয়, আর তোমারও যেন কোনো সমস্যা না হয়। তুমি সব সময় সাবধানতার সাথে চলাচল করবে। আর হ্যাঁ, কোনো ভারী কাজ করতে যাবে না। আমি তোমার অনেক খেয়াল রাখবো, আর সময় মতো তোমাকে ডক্টরের কাছেও নিয়ে যাব। ও হ্যাঁ, ভালো কথা, তোমার তো চেক আপের জন্য ডক্টরের কাছে যেতে হবে। তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও। সব সময় ডক্টরের পরামর্শ অনুযায়ী চলতে হবে। এই সময় একদম অবহেলা করবে না এসবে। এই খুশির সংবাদ শোনার পর প্রিয়ার শ্বশুরবাড়ির সবাই যেন আনন্দে আত্মহারা হয়ে গেল। আর এদিকে প্রিয়ার শাশুড়ি তো খুশির সংবাদ শোনার পরই মিষ্টি আর জুস নিয়ে আসলো প্রিয়ার জন্য। এমনিতেই প্রিয়ার শ্বশুরবাড়ির সবাই প্রিয়াকে ভীষণ ভালোবাসতো। আর তারপর এই খুশির সংবাদে প্রিয়ার বাড়িতে যেন চাঁদের হাট নেমেছে। সবাই প্রিয়াকে নিয়ে এখন ভীষণ ব্যস্ত। কিভাবে তার দেখভাল করবে, নতুন বাবুর জন্য কি কি আয়োজন করা যায়, এই সবটা নিয়ে। আর বিশেষ করে প্রিয়ার শাশুড়ি আর হাজবেন্ড প্রিয়াকে তো কোনো কাজই করতে দিচ্ছে না, সব সময় ওকে ভীষণ খেয়াল রাখছে। শোনো বৌমা, তুমি হলে আমার একমাত্র ছেলের বউ, আর এখন তুমি প্রেগনেন্ট। তাই এখন থেকে তোমাকে বাসার কোনো কাজ করতে হবে না গো। এখন থেকে বাসার সব কাজ আমি একাই সেরে ফেলবো। বুঝতে পেরেছো বৌমা? এখন নাও, নাও তো এই মিষ্টি আর জুসটা খেয়ে নাও। এখন তো তোমাকে বেশি বেশি করে খেতে হবে, আর বাচ্চার খেয়াল রাখতে হবে। তুমি বেশি বেশি খেলেই তো বাচ্চা শক্তিশালী আর পুষ্টিকর হবে। বুঝতে পেরেছো? এভাবে অনেক খুশি আর আনন্দের মধ্যেই প্রিয়ার প্রেগনেন্সির সময়টা পার হচ্ছিল। বেশ কিছুটা দিন এভাবে যায়। একদিন প্রিয়ার শাশুড়ি প্রিয়াকে বলল, বৌমা আমার, তোমার আমাদের বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে না তো? আর আমার মনে হচ্ছে আমার সুখের কোনো অন্ত নেই গো। তুমি আমাকে যে খুশির খবর দিয়েছো, তাতে আমি তো আরো খুশি হয়ে গিয়েছি। প্রথমত, তোমার মতো এমন লক্ষ্মী আর ভালো একটা বৌমা পেয়েছিলাম। আর তারপর তুমি তো মহা খুশির খবরটা দিলে তোমার নাকি ছেলে হবে, মানে আমার ঘরে আমার ভাই হবে। এত খুশি যে আমি কোথায় রাখবো সেটাই তো বুঝতে পারছি না। প্রিয়ার প্রেগনেন্সিতে প্রিয়ার শ্বশুরবাড়ির সবাই, বিশেষ করে তার শাশুড়ি ও স্বামী ভীষণ খুশি। শাশুড়ি মায়ের মুখে প্রিয়ার এত কদরের কথা শুনে তখন প্রিয়া বলে,
সত্যি আমার ভাগ্য অনেক ভালো। তা না হলে কি আপনার মতো এত ভালো শাশুড়ি, আপনার ছেলের মতো এত ভালো স্বামী পেতাম বলেন? আমি তো আমারই সুখে জীবন পেয়ে ধন্য হয়ে গিয়েছি মা। এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন প্রিয়ার শাশুড়ি রেখা বেগম প্রিয়ার জন্য প্লেট ভর্তি ফল নিয়ে আসলো আর নিজের হাতে করে প্রিয়ার মুখে তুলে তুলে ফল খাওয়াতে লাগলো। এমন সুখ ও শান্তির মধ্যে কেটে গেল আরো কয়েকটা মাস। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়ার লিভার পেন শুরু হলো। সবাই অধীর আগ্রহে বসে আছে প্রিয়ার সন্তানের জন্য। কিন্তু তখন ঘটল বিপত্তিটা। প্রিয়ার হবার কথা ছিল ছেলে সন্তান, কিন্তু হলো মেয়ে, তাও আবার দেখতে কুৎসিত আর কালো ম্যাটমেটে। আর যখন এই সংবাদ তার শাশুড়ি রেখা বেগম জানতে পারল, তখন সে আরো বেশি হতাশ হয়ে গেল। রেখা বেগম প্রিয়ার এমন কুৎসিত আর কালো ম্যাটমেটে সন্তান দেখে তো খুবই রাগান্বিত হয়ে গেল আর বলল, হে সৃষ্টিকর্তা, আমার সাথে কি হলো? আমার ছেলের বৌমার হওয়ার কথা ছিল ছেলে সন্তান, কিন্তু হলো কিনা মেয়ে সন্তান। তাও ঠিক ছিল, কিন্তু দেখতে এমন কালো কুচকুচে বিচ্ছিরি কেন হলো? প্রিয়ার হওয়ার কথা ছিল ছেলে সন্তান, কিন্তু হয়ে গেল মেয়ে সন্তান। এটাও না হয় মেনে নেওয়া যেত, কিন্তু হলো কিনা কালো অমাবস্যার রাতের মতো কুৎসিত একটা মেয়ে সন্তান। এই সবটা প্রিয়ার শাশুড়ি দেখে তো ভীষণ কষ্ট পেয়েছে। তখন সে আরো বেশি হতাশ হয়ে গেল। রেখা বেগম প্রিয়ার এমন কুৎসিত আর কালো ম্যাটমেটে সন্তান দেখে তো খুবই রাগান্বিত হয়ে গেল আর বলল, হে সৃষ্টিকর্তা, আমার সাথে কি হলো? আমার ছেলের বৌমার হওয়ার কথা ছিল ছেলে সন্তান, কিন্তু হলো কিনা মেয়ে সন্তান। তাও ঠিক ছিল, কিন্তু দেখতে এমন কালো কুচকুচে বিচ্ছিরি কেন হলো? এত কালো যে অমাবস্যার রাতে খুঁজেই পাওয়া যাবে না। আমি এখন আমার সোসাইটিতে মুখ দেখাবো কি করে? হে আল্লাহ, আমি এখন কি করব? এখন আমাকে এই মেয়ের জন্য কত কথা শুনতে হবে সবার মুখে। আমি এখন এসব কিভাবে মেনে নেব? কেন হলো আমার সাথে, আমার পরিবারের সাথে এমন? বৌমা, এখন তো তোমার প্রতি আমার ঘৃণা হচ্ছে যে তোমার পেট থেকে এমন কুৎসিত বাচ্চা হয়েছে। এই বাচ্চা তো দুনিয়াতে এসে আমার দুনিয়াটাকে নরক বানিয়ে দিল। এই বাচ্চা হওয়ার থেকে পেটেই মরে যাওয়া ভালো ছিল। হে আল্লাহ, আমার সাথে কেন এমন হলো? কোথায় আমার একমাত্র ছেলের সন্তান আমাদের সংসারের সবার প্রদীপ হয়ে আসবে, একটা ছেলে সন্তান হবে, তা না এই বংশের প্রদীপ নিভিয়ে দিল পুরো অমাবস্যার কালোতে। কি করব এখন আমরা? রেখা বেগম তার বৌমাকে অপমান করে রাখতে রাখতে সেখান থেকে চলে গেল। এরপর সেখানে প্রিয়ার স্বামী লতিফ মিয়া আসে, কিন্তু সেও প্রিয়ার সন্তানকে দেখে মনে ভীষণ কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। প্রথমত প্রিয়ার ছেলে সন্তান হওয়ার জায়গায় মেয়ে সন্তান হয়েছে, আর তারপরে আবার এমন দেখতে কালো কুৎসিত অমাবস্যার রাতের মতো আর বিচ্ছিরি রকমের। এই মেয়ে সন্তান হওয়ার পর থেকেই প্রিয়ার জীবনে যত সুখ আর শান্তি ছিল সব এক নিমিষেই দুঃখ কষ্টে পরিণত হলো। এই সবটা যেন হলো
প্রিয়ার সেই মেয়ে সন্তানের কারণে। তাহলে বন্ধুরা, এখন বলো তো, প্রিয়ার এই মেয়ে সন্তানটার জীবনে কি হতে চলেছে? প্রিয়া কালো আর কুৎসিত সন্তান জন্ম দেওয়ার পর প্রিয়ার সংসারে সবসময়ই তাকে অপমানিত হতে হতো পদে পদে। প্রিয়ার সংসারে নেমে আসলো দুর্দশা। এই সবটা নিয়ে সবাই অনেক চিন্তিত হয়ে থাকতো সবসময়। বিশেষ করে প্রিয়ার শাশুড়ি রেখা বেগম তো সবসময়ই প্রিয়াকে বিভিন্ন কথা শোনাতো, আর প্রিয়ার স্বামী লতিফ মিয়াও তার সাথে কথাই বলতো না। প্রথম থেকেই প্রিয়ার স্বামী ও শাশুড়ি তো প্রিয়াকে ভীষণ ভালোবাসতো, আর প্রেগনেন্সির পর থেকে তো তার ছিল সোনাই সোহাগা। কিন্তু তার এই মেয়ের জন্মের পর থেকেই তার স্বামী ও শাশুড়ির আচরণ ভীষণ খারাপ হয়ে গিয়েছে, আর অবহেলা বেড়ে গিয়েছে আকাশ সমান। এই সব কিছুর কারণে প্রিয়ারও তার মেয়ের প্রতি অবহেলা বাড়তে থাকে। এভাবে কেটে যায় আরও কয়েকটা বছর। এখন প্রিয়ার মেয়ে কুলসুমও বেশ অনেকটা বড় হয়ে গেছে। এখন কুলসুমের বয়স প্রায় 5 বছর। কিন্তু কুলসুম ছিল ভীষণ দুঃখী। কুলসুমের সাথে কোনো বাচ্চাই খেলতে চাইতো না, আর কেউই তাকে খেলতেও নিত না কোনো খেলাতে। এইসব দেখে কুলসুমের খুবই খারাপ লাগতো সবসময়। কুলসুম সবসময় একা একা মন মরা হয়ে থাকতো, আর দূর থেকে দেখতো সবাইকে আনন্দ করতে, খেলতে আর তামাশা করতে। এমনই একদিন কুলসুম বাইরে থেকে ভীষণ মন খারাপ করে ছুটে এসে তার মাকে বলে, মা, মা, ও মা, শোনো না, কেউই আমাকে খেলতে নিতে চায় না, আর সবাই আমাকে কালির কয়লা বলে ডাকে কেন মা? আর আমার দাদিমাও তো আমাকে কুৎসিত বলে ডাকে কেন মা? কেউ আমাকে কেন নাম ধরে ডাকে না? আমারও তো একটা সুন্দর নাম আছে। কেন মা, সবাই কেন এমন করে? আমি কালো বলে? কিন্তু আমি কালো, এতে আমার কি দোষ বলো না মা? আমারও তো একটুও ভালো লাগে না সবার এত গালমন্দ, এত খারাপ কথা, খারাপ ব্যবহার। ও মা, মা, বলো না, আমি কি করব? কি করলে সবার ভালোবাসা পাবো মা? মেয়ের মুখে এমন কষ্টের কথা শুনি তখন প্রিয়ার মনও ভীষণ খারাপ হয়ে যায়। মেয়েকে এত কষ্ট পেতে দেখে প্রিয়ারও ভীষণ কষ্ট হয়। তখন প্রিয়া তার মেয়ে কুলসুমকে সান্ত্বনা দিয়ে বলে, মা, তুমি কোনো চিন্তা করো না, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। আর তুমি তোমার গুণ দিয়ে আর যোগ্যতা দিয়ে সবার মন জয় করে নাও। আর তুমি কালো, তাতে কি হয়েছে মা? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তুমি একটুও মন খারাপ করো না। এখন থেকে তুমি তো স্কুলে যাবে, তখন তুমি অনেক ভালো করে পড়াশোনা করবে, আর যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন দেখবে সবাই তোমাকে আবারও ভালোবেসে বুকে টেনে নিবে। এই জন্য এখন এসব ভেবে একদম মন খারাপ করো না। প্রিয়ার এমন আদুরি কথা শুনে আর সান্ত্বনা পেয়ে প্রিয়ার মেয়ে কুলসুম তখন অনেক খুশি হয়, আর মাকে ভালোবেসে জড়িয়ে ধরে। এরপর প্রিয়া কুলসুমকে স্কুলে ভর্তি করে দেয়। কুলসুমও স্কুলে অনেক ভালোভাবে পড়াশোনা করে আর রেগুলার স্কুলে যায়। স্কুলে সে অনেক ভালো স্টুডেন্ট ছিল, আর টিচাররাও কুলসুমকে তার পড়াশোনা, খেলাধুলা সহ অন্য সব কারিকুলামে ভালো করার জন্য ভীষণ ভালোবাসতো। এভাবেই কুলসুমদের স্কুলে এরপর অ্যানুয়াল ফাংশন শুরু হয়। সেখানে কুলসুম ডান্স কম্পিটিশনে অংশগ্রহণ করতে চায়, কিন্তু কুলসুম কালো হওয়ার কারণে সেখানেও অপমানিত হতে হয় পদে পদে। তার ক্লাসের ফ্রেন্ডরা, তার স্কুলের অন্যান্য স্টুডেন্টরা
এমনকি তার টিচার পর্যন্ত তাকে কালো হওয়ার কারণে তাকে কথা শুনিয়ে কষ্ট দেয়। এরপর প্রিয়া সেই ডান্স কম্পিটিশনে ফার্স্ট হয়ে সবার মন আবারও জয় করে নেয়। এভাবেই চলতে থাকে কালো হয়ে জন্মানো কুলসুম আর তার মা প্রিয়ার লড়াইয়ের গল্প। আর সবশেষে প্রিয়া তার গুণ দিয়ে, তার মেধা দিয়ে সবার মন জয় করে নেয়। আর শেষমেশ প্রিয়াও তার মেয়ের কারণে আবারও সম্মানিত হয় আর সবার ভালোবাসা পেতে থাকে। আর এভাবেই শেষ হয়ে যায় প্রিয়া ও তার কালো মেয়ের লড়াইয়ের গল্প। জানো বন্ধুরা, এটি তো মাত্র একটি কার্টুনের গল্প ছিল, কিন্তু আমাদের বাস্তব জীবনে এমন অনেক অনেক কালো হয়ে জন্মানো কুলসুমের গল্প আছে। আমরা যদি ভালোবেসে তাদের পাশে যেয়ে দাঁড়াই, তাহলে কিছুটা হলেও তাদের দুঃখ কষ্ট কম হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কী শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দিয়ে নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।